শরতের মহাময় প্রভাত, হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিঃসর্গ সেজে উঠেছে অপরূপ সাজে। নীল অভ্রের বুক চিরে মেঘময় শুভ্র মেঘেরা দল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে যে শিউলি ঝরা শরতের আগমন ঘটেছে। পূর্ব দিগন্তের দিবাশুর আলো শিশির ভেজা আর সবুজ ঘাসেদের রাঙিয়ে দিচ্ছে। রৌদ্রছায়ার মাঝে এক মরা গাছের মগ ডালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খপ খপ করে ডেকে যাচ্ছে। পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগনশিরীষ গাছের সাদাটে ফুলের সুবাসে চারিপাশ মোহিত হয়ে আছে। শরতের এই অনিন্দিত রূপের মাঝেও কোথাকার যেন একরাশ বিদ্বেষময় নিরন্তর বুক কাঁপছে। রেল স্টেশনের চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছে এক মধ্যবয়স্কা নারী। বয়স 50-এর কাছাকাছি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বয়সের তুলনায় সাফেদ বলা চলে। পরনে কালো বোরখা, চুল শ্যাওলা রঙের ওড়নায় আবৃত। মধ্যবয়স্কা নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষমান ট্রেনের দিকে। আলোর ছায়ায় পূর্ণজীবনের মাঝেও অনুভূতির দেওয়াল যেন চূর্ণ হয়ে গেছে। মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায়। মিনিট দুয়েকের মধ্যে ট্রেন মহানগরীতে স্টেশন ত্যাগ করল। মধ্যবয়স্কের দৃষ্টি অবিচল। চোখের কার্নিশ বয়ে দুফোঁটা অশ্রু গাল ঘেঁষে নামতেই এক সমর্থ হাত কাঁধ স্পর্শ করল। মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলতায় মিশিয়ে বললেন, মাহমুদা। ভদ্রমহিলা নিঃশব্দে অশ্রু মুছে চোখ তুলে তাকালেন। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন। মধ্যবয়স্ক লোকের ঠোঁটের হাসির পরিবর্তে চেহারায় উদ্বেগ ছাপ স্পষ্ট দেখা গেল। চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন, কাঁদছ কেন? কত বছর পর জন্মভূমিতে পা রাখলাম, ভাবতেও পারিনি আবার কোনোদিন এই জন্মভূমিতে মাটিতে পা রাখবো। আমরা যা ভাবি সবসময় তা ঠিক হয় না। কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করি না। মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘশ্বাস ফেললেন। ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম। বর্তমানে ঢাকায় এয়ার মার্শালের পদে চাকরি কর্মরত আছেন। ভদ্রমহিলার নাম মাহমুদা খান আমিনা। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। আমিনুল ইসলাম পুরুষালী কণ্ঠে বললেন, খাবে চলো। মাহমুদা খান তৎক্ষণাৎ বললেন, খিদে নেই, সারা রাত কিছুই খাওনি। এভাবে না খেয়ে থেকে শরীর খারাপ করার কোনো মানেই হয় না। তুমি গ্রামে আসতে চেয়েছো, আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি। এটা একবারের জন্য বাধা দেওয়ার চেষ্টাও করিনি। তুমি এখন না খেলে শরীর খারাপ হবে। বাড়িতে কোনো একটা অঘটন ঘটলে কি হবে ভাবতে পারছো? মাহমুদা মলিন গলায় বললেন, আমার খুব ভয় পাচ্ছে। ভয় পেও না, মনে সাহস রাখো। ভাইজানের মুখোমুখি হলে কি হবে? মাহমুদা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তোমার ভাইপো সব সামলে নেবে, দেখে নিও। মাহমুদা মৃদু হেসে বললেন, ওর ভরসাতেই তো এতদূর আসা। এখন চলো, খাবার খাবে। সকালের নাস্তা শেষে রিকশায় করে দুইজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলেন। মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নির্লিপ্ত গলায় বললেন, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে জানিও। তুমি যাবে না? আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে। তার থেকে তুমি একা গিয়ে ঘুরে আসো। আমি বরং এখানেই অপেক্ষা করব। আমি একা যাব? হ্যাঁ, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসলেন। তার দৃষ্টি জানালার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উগ্রীণ্য চেহারার দিকে। তো কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচ ঢালা রাস্তার দুই ধারে সারি সারি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝ বরাবর নির্বিঘ্নে বাস চলছে। সকালবেলার মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি আর প্রকৃতির মনোহর সুভাষ হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে। আধা পাকা বিস্তৃত ধানক্ষেত পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর পাড়ে শুভ্রতা ছড়ানো কাশফুলের নিবৃষ্ট হয়ে আছে। সহসা চোখের সামনে ভেসে উঠেছে চিরসুখময় শৈশবের আহ্লাদী স্মৃতি। বাবা মায়ের চোখের মনি, সেই সাথে 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। বড় ভাইয়ের সীমাহীন ভালোবাসায় প্রখরতা আজও অস্বীকার করার সাধ্য নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আম কুড়ানো, মুষলধারে বৃষ্টিতে কাকভূষণ্ডিত হয়ে বাড়ি ফেরা, শরতের ভোরের বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া, এসবই এখন ধুলোজমা অতীত। বাবার মৃত্যুর বছর দুয়েকের মধ্যে অনিচ্ছাকৃতভাবে শৈশবের স্মৃতিঘেরা রূপলাবণ্যপূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্তময় কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডোরে বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের 4 দেওয়ালের মাঝে বন্দী হয়েছিল। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরে টিকে থাকার লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল। কয়েক বছর পর নির্বোধ মস্তিষ্কের অকর্তৃত অনুভূতির, অদৃশ্য স্বপ্নঘোর কিংবা নির্দয় নিয়তির নির্মিত নেওয়া ভুল সিদ্ধান্তের দারুণ মা ভাইয়ের সাথে চিরন্তন সম্পর্ক ছিন্ন হয়েছিল। সেদিনের পর বাবার কেনা ভিটেতে পা রাখার পর্যন্ত রাখতে পারিনি। 1 বছরের মাথায় মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু ভাইজানের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন। ঝরা পাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিলেন মাহমুদা খান।
অস্তিত্বের সংগ্রামে শোক বাজি রেখে এক আকাশ বিষাদ বুকে চেপে রেখে ঝাপসা চোখে বেরিয়ে গিয়েছিলেন পৈতৃক নিবাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলতি পথে অসংখ্যবার হোঁচট খেয়েছেন, শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলিয়ে নিয়েছেন। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। অনিশ্চয়তার জীবন তৃপ্তাত্ম ভুলে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। আকস্মান্না চঞ্চল বাসের ব্রেক কষল ড্রাইভার। গতির জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকিয়ে গিয়েছিলেন। উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদা খানও জানালার বাইরে তাকালেন। নির্ভীত চিরন্তের অনুগত কখন যে গন্তব্যে পৌঁছে গিয়েছেন বুঝতেই পারেননি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে বাস থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্য উত্তাপে উদ্দীপ্ত নিসর্গ। মাহমুদা চিরনৃত্যে চারপাশে নজর বুলালেন। অতগুলো বছরের প্রায় সবই বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থাকলেন, ধীর গতিতে হাঁটতে শুরু করলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সালমা চৌধুরীর লেখা আমিত্ব ভালোবাসি তোকে উপন্যাসের পর্ব 1 শোনালাম। তো ভালো লাগলে অবশ্যই গল্পটি শেয়ার করে দিবেন, আর পরবর্তী পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।